এখানে একটা খুব ইম্পর্টেন্ট পেজ আছে in IS 456 2000 page number 96 NXG page number 96 এই পেজটা ওকে কি হয় এখানে moments of resistance for rectangular and T sections moment of resistance for rectangular and T sections তোমরা এই যে পেজটাতে যেটা পাবে সেটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলাগুলো পাবে বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই ফর্মুলাগুলো আসছে কীভাবে অ্যাজ ইউজুয়াল প্রথমত যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আসে কোথা থেকে যদি কোনো একটা ভাবে আমরা স্ট্রেস প্রোফাইল পেয়ে যাই তাহলে সেই স্ট্রেস প্রোফাইল থেকে কম্প্রেসিভ ফোর্স টেনসাইল ফোর্স তাদের মধ্যেকার লিভারাম ডিস্টেন্স এইখান থেকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ধারণাটা মূলত আসে ঠিক আছে একবার দেখে নেওয়া যাক So if we talk about singly reinforced rectangular section, singly reinforced rectangular সেকশনের ক্ষেত্রে যে স্ট্রেস প্রোফাইলটা আমরা পাই সেটা দেখব তার আগে সেকশনটা দেখি এইটা হচ্ছে আমাদের সেকশন singly reinforced সেকশন দিস ইজ দ্য উইডথ দেখো সিঙ্গলি রিনফোর্সড হোক বা ডাবলি রিনফোর্সড হোক রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল যে সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে থ্রু আউট দ্য উইডথ ইজ সেম যেটা টি সেকশনের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড না মানে এখানে তোমার টপ যে পোর্শন সেখানেও যা উইডথ মিডিলেও তাই উইডথ নিচেও তাই উইডথ বটমেও তাই উইডথ সো উইডথ ইজ থ্রু আউট দ্য সেম এটা সুবিধা আমরা অ্যাকচুয়ালি পাই ক্যালকুলেশনে ধরা যাক এখানে রিনফোর্সমেন্ট আছে দিস ইজ দ্য এফেক্টিভ ডেপথ this is the effective depth and এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস this is the neutral axis so stress strain শুধু আমি স্ট্রেস ডায়াগ্রামটা এবার ড্র করবো কারণ স্ট্রেন ডায়াগ্রাম এর আগের ক্লাসে ডিটেলে ডিসকাশন হয়েছে স্ট্রেস ডায়াগ্রামও হয়েছে we will just pick up the stress diagram from there দেখো এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস যেখানে স্ট্রেন জিরো স্ট্রেসও জিরো আর এখানে স্ট্রেসের ভ্যালু অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যদি একবার খুব কুইক আমরা মনে করে নিই প্রথমে ছিল এফসিকে তারপর সেটাকে ডাইরেক্ট কম্প্রেশন থেকে বেন্ডিং কম্প্রেশনে নিয়ে যাওয়ার জন্য একটা 1.5 দিয়ে ডিভাইড করা 0.67 এফসিকে সেটাকেও পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর মেটেরিয়াল দিয়ে যদি ডিভাইড করা হয় 1.5 সো উই ফাইনালি গেট 0.45 এফসিকে আর টু বি প্রিসাইজ 0.446 এফসিকে সো লেটস টেক অ্যাজ 0.45 এফসিকে এটা ছিল আমাদের স্ট্রেসের ভ্যালু আর কি ছিল এখানে ছিল জিরো স্ট্রেন এখানে ছিল হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেন ইন কম্প্রেশন ফাইবার ইন কেস অফ বেন্ডিং দ্যাট ওয়াজ 0.0035 এর মাঝে একটা পোর্শন ছিল যেখানে 0.002 স্ট্রেন ছিল সেই 0.0035 0.002 স্ট্রেন এখানে ছিল জিরো স্ট্রেন এই পুরো জার্নিটা ছিল এর স্ট্রেস প্রোফাইলটা ছিল এরকম যে এই জায়গাটা কনস্ট্যান্ট এবং এই জায়গাটা প্যারাবোলিক এই পার্টটা প্যারাবোলিক আর ইনিশিয়াল ওপরের যে পার্টটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট এই ছিল স্ট্রেস ব্লক মানে আমি যদি 2ডিতে আঁকি ফাইন এবার এখানে একটা ফোর্স ডেভেলপ হতে দেখছিলাম কম্প্রেসিভ ফোর্স সেই কম্প্রেসিভ ফোর্সটা আমরা এর আগে ডিরাইভও করেছি যেটার ভ্যালু করে দেওয়া থাকে দ্যাট ইজ 0.36 এফসিকে এক্স ইউ যদি আমি শুধুমাত্র 2ডির কথা ভাবি যদি আমি তার সাথে এই যে উইডথটা সেটা মাল্টিপ্লাই না করি আচ্ছা আরেকটা দিকে কি থাকে আরেকটা দিকে থাকে যেটা সেটা দেখো শুধুমাত্র এখানে যে রিনফোর্সিং স্টিল তারাই শুধুমাত্র টেনশন নেবে যে কারণে এখানে শুধুমাত্র একটাই পয়েন্টে আমরা এই ফোর্সটা দেখাবো
এর আর অন্য কোথাও কোনো স্ট্রেস কিন্তু আমরা ডেভেলপ হতে দেখবো না, অন্তত আমরা দেখাবো না। এবার কেউ বলতে পারে এই নিচের যে কংক্রিট সেখানেই কোনো রকম স্ট্রেস ডেভেলপ হয় না। হ্যাঁ হয়, কিন্তু আমরা সেটাকে নেগলেক্ট করি। আমরা ধরে নিই যে নিউট্রাল অ্যাক্সিসের নিচের যে পার্টটা সেই পার্টটা হচ্ছে ক্র্যাকড এবং কংক্রিট উইল নট টেক এনি টেনশন। যদি নেয় তাহলে ভালো, ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এমনভাবে ক্যালকুলেশন করবো না যেখানে কংক্রিটকে আমরা টেনশন নিতে দেখি। টেনশন নেবে শুধুমাত্র স্টিল, আমার কোনো চিন্তা নেই। স্টিল কতটা টেনশন নেবে? স্টিল যে টেনশনটা নেবে সেটা হচ্ছে এএসটি, দ্যাট ইজ এরিয়া অফ স্টিল ইন টেনশন। প্রত্যেকটা লেটারের মানে আছে। এ স্ট্যান্ডস ফর এরিয়া, এ স্ট্যান্ডস ফর স্টিল অ্যান্ড টি স্ট্যান্ডস ফর টেনশন। সো এরিয়া অফ স্টিল ইন টেনশন, ওকে, ইনটু যেটা সেটা হচ্ছে এর মধ্যে যে পারমিসিবল স্ট্রেসটা যেটা ডেভেলপ করেছে, দ্যাট ইজ FY ডিভাইডেড বাই 1.15, এরকম করে ভাবতে পারো, বা এটাকে 0.87 ইন্টু FI এইভাবেও ভাবতে পারো। এটা কিন্তু গোটা ফোর্স হয়ে গেল। দেখো এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস ইন্টু এরিয়া, ইউ উইল বি গেটিং লোড বা ফোর্স। এইখানটাতে কিন্তু তুমি গোটা ফোর্সটা পাবে না আনলেস ইউ মাল্টিপ্লাই দিস বি, ঠিক আছে? লেন্থ মানে এরিয়া ইন্টু স্ট্রেস মানে ফোর্স ফাইনালি। এবার ইন কেস অফ লিমিট স্টেট মেথড, হোয়াট উই নো, ইন কেস অফ লিমিট স্টেট মেথড the only formula is to find out the actual neutral axis. আমরা এখনো জানি না কিন্তু এই নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালুটা কত। আমরা ধরে নিয়েছি এই নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে XU। এই XUটার ভ্যালু আমরা জাস্ট ধরে নিয়েছি। টু ফাইন্ড আউট অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, টু ফাইন্ড আউট actual neutral axis depth, that is XU, what we have to do, just compression is equals to tension. এই হচ্ছে একটা খুব ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমাদের রিলেট করতে হবে। এটা রিলেট করলে কি হবে দেখা যাক। এটা রিলেট করলে উইল বি গেটিং 0.36 FCK into XU into B is equals to 0.87 FY into AST। আমাদের কি দরকার? XU দরকার। তাহলে XU কত হবে? XU হবে 0.87 FY AST divided by 0.36 FCK into B। এইটা অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বার করার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা। ইউ ডোন্ট নিড টু রিমেম্বার, জাস্ট এটুকু মাথায় রাখবে যে আমরা এখানে লিমিট স্টেট মেথডে কাজ করছি, সো কম্প্রেশন ইকুয়ালস টু টেনশন করলেই হয়ে যাবে। এবং কোনটা কম্প্রেশন কোনটা টেনশন সেটা অলরেডি আমরা এর আগে দেখে এসেছি। এবার এরপরে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে এই যে কোন সেই লেন্থ, যে লেন্থ এর দূর দিয়ে মানে যে ডিস্টেন্সে অ্যাকচুয়ালি এই কম্প্রেসিভ ফোর্সটা কাজ করে, এটা কিন্তু ডিরাইভ করেছিলাম এবং এটা ইনফ্যাক্ট কোডে দেওয়াও আছে। সেটার ভ্যালু ছিল হচ্ছে 0.42 ইন্টু XU। এটার ভ্যালু ছিল হচ্ছে 0.42 ইন্টু XU। জাস্ট একটাই কথা বারবার বলার, সেটা হচ্ছে যে গেট, যেহেতু এটা গেট, তাহলে সবসময় মাথায় রাখবে যে এই ভ্যালুগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, ইনক্লুডিং দিস, যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে যদি তোমাকে অ্যাজামশনগুলো পাল্টে দেয়। যদি বলে মেটেরিয়াল সেফটি ফ্যাক্টর নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, তাহলে একরকম স্ট্রেস হবে। যদি বলে যে এই জায়গাটা প্যারাবোলা না ধরে ট্রায়াঙ্গুলার ধরো, মানে এটা একটা লিনিয়ার ধরো, তাহলে আরেক রকম হবে। ওকে, সো ইউ মাস্ট হ্যাভ দ্যাট মাচ ফ্লেক্সিবিলিটি টু ক্যালকুলেট দ্য হোল সেট। আপাতত আমাদের কাছে যে সেটটা অ্যাভেলেবেল আছে আমরা সেটা ধরে কাজ করলাম এবং তাতে করে এরকম একটা এক্সইউর ভ্যালু পেলাম। জাস্ট লেটস চেক যে এক্সইউর ভ্যালু আমরা ঠিক বার করেছি কিনা। XU, হ্যাঁ, এবার দেখো এখানে কি বার করা হয়েছে, এখানে XU বাই D বার করা হয়েছে, যাতে করে যেটা হবে সেটা হচ্ছে এটা ফর এ কনভেনিয়েন্স, বাকিটা সেম 0.87 FI AST ডিভাইড বাই 0.36 FCK BD। এখানে কেন ডিটা মাল্টিপ্লাই করা হলো নিচে? করা হলো তার কারণ কিছুই না, সেটা হচ্ছে ফর আওয়ার কনভেনিয়েন্স। একটা জিনিস খেয়াল করো যে এর আগে পেজ নাম্বার 72 ছিল যেখানে আমরা XU ম্যাক্স বাই ডি এর ভ্যালু পেয়েছিলাম, তাই না? ফলে কোনো একটা সেকশন যদি তোমাকে দেওয়া থাকে এবং সেই সেকশনে যদি তুমি রিনফোর্সিং স্টিলের ইল্ড স্ট্রেংথ, তার এরিয়া অফ স্টিল, কংক্রিটের গ্রেডিং, সেখান থেকে তার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, সেকশনের উইডথ, এফেক্টিভ ডেপথ, if you know everything, you know this XU by D value. Now this XU by D value corresponds to actual neutral axis. XU basically is the actual neutral axis depth, and XU max is the
ম্যাক্সিমাম বা লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হুইচ ইজ করসপন্ডিং টু দ্য ব্যালেন্সড সেকশন। ঠিক আছে, ফলে এটা জেনারেল যে কোনো সেকশনের জন্য, জেনারেল এনি সেকশনের জন্য যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স ইউ হুইচ ইজ অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। আর ফর ব্যালেন্সড সেকশন দিস ইজ এক্স ইউ ম্যাক্স, যেটা হচ্ছে লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। ব্যালেন্স সেকশনের ম্যাথামেটিক্স আমরা দেখেছি যে যখন একটা অ্যাট দ্য সেম টাইম কম্প্রেশন ফাইবার এবং টেনশন ফাইবারে, মানে কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস তার ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট রিচ করে, সেই সেকশনটাকে, মানে যদি কোনো সেকশন এরকম হয় তাহলে সেই সেকশনটাকে আমরা ব্যালেন্স সেকশন বলি। ব্যালেন্স সেকশনের একটা অন্য ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেই সিগনিফিকেন্স হচ্ছে প্রোভাইডেড all the values, all the parameters, balanced section will give you the maximum strength. কি বললাম? Provided everything is constant, সমস্ত কিছু fy, fck, bd, everything, all the values are constant, keeping all this constant, তুমি যদি তোমার xu এর ভ্যালুটাকে xu max রাখতে পারো, ব্যালেন্সড রাখতে পারো পুরোটা সেকশনটাকে, তাহলে ইউ উইল বি গেটিং দ্য ম্যাক্সিমাম আউট অফ ইট। এটা হচ্ছে জেনারেল আইডিয়া। এবার আমাদের যে টিপিক্যাল ধারণা ফর ডিজাইনিং এনি রেক্ট্যাঙ্গুলার সেকশন, সেই রেক্ট্যাঙ্গুলার সেকশনের ধারণা কি? প্রথমে আমাদের বুঝতে হয় যে এটা একটা আন্ডার ইনফোর্স সেকশন নাকি ওভার ইনফোর্স সেকশন নাকি এটা ব্যালেন্সড সেকশন। আমরা সেই মতো তারপরে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করি। এটা আমাদের সেকেন্ড স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ থাকতো হচ্ছে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বার করা, তার সাথে আরেকটা স্টেপ থাকতো যেখানে ব্যালেন্সড সেকশন, মানে ব্যালেন্সড লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বলতে আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে, এখানে ক্রিটিক্যাল বলা হয় না, এখানে লিমিটিং বলা হয় এলএসএম এ। এটা কিন্তু অলরেডি আমরা এর আগে দেখে এসেছি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি দুটো জিনিস। একটা আমরা এই মুহূর্তে দেখলাম যে এক্স ইউ বাই ডি, আরেকটা এর আগে আমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবো, সেটা হচ্ছে এক্স ইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি। নাও এই দুটোর মধ্যে এবার আমাদেরকে চেক করতে হবে কি কি হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে এক্স ইউ বাই ডি ইজ লেস দ্যান এক্স ইউ ম্যাক্স বাই ডি। ডিটাকে যদি এখান থেকে সরিয়ে নাও তাহলে বুঝতেই পারবে যেটা একটা আন্ডার ইনফোর্সড সেকশনের কথা হচ্ছে। সো অ্যাকচুয়ালি হিয়ার উই আর টকিং অ্যাবাউট আন্ডার রিনফোর্সড সেকশন। ওকে, দেখো এখানে কি লেখা আছে। If xu by d is less than the limiting value, calculate the moment of resistance by the following expression. এই following expressionটা এবার কোথা থেকে আসছে দেখে নেওয়া যাক। আন্ডার ইনফোর্স সেকশন যদি হয়, আন্ডার ইনফোর্স মানে আন্ডার রিনফোর্সড, রিনফোর্সমেন্ট যা দরকার তার থেকে কম। কোথায় দরকার? ব্যালেন্স সেকশনের জন্য। ব্যালেন্সড সেকশনে যতটুকু রিনফোর্সিং দরকার, আন্ডার রিনফোর্স সেকশন মানে তার থেকে কম রিনফোর্সমেন্ট দিয়েছি, তার মানে ফার্স্টে কে ফেল করবে? রিনফোর্সমেন্ট গিয়ে ফেল করবে। ওকে, এটা হচ্ছে জেনারেল আইডিয়া। ফলে এখানে যেটা করা যেতে পারে, যেটা আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের আইডিয়া হচ্ছে ফোর্স ইন্টু লিভার আর্ম ডিস্টেন্স। ফোর্স ইন্টু লিভার আর্ম ডিস্টেন্স। হোয়াট ইজ ফোর্স, হোয়াট ইজ লিভার আর্ম ডিস্টেন্স? ফোর্স কত আমরা এখানে পেয়েছি? AST ইন্টু 0.87 FI, AST ইন্টু 0.87 ইন্টু FI, দ্যাট ইজ দ্য টেনসাইল ফোর্স। অ্যান্ড হোয়াট ইজ দ্য লিভার আর্ম ডিস্টেন্স? ভেরি ইন্টারেস্টিং। এই পয়েন্ট থেকে স্টার্টিং ফ্রম দ্য কম্প্রেশন ফাইবার টু দ্য রিনফোর্সিং স্টিল, দিস এন্টায়ার ভ্যালু ইজ স্মল d অ্যান্ড দিস ইজ 0.42 XU। ঠিক আছে, তার মানে ডি থেকে যদি আমি 0.42 XU বাদ দিয়ে দিই তাহলে আমি লিভার আর্ম ডিস্টেন্স পেয়ে যাবো। তার মানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে লিভার আর্ম ডিস্টেন্স। সো ফোর্স ইজ 0.87 FY AST and the liver arm distance is d minus 0.42 XU। এবার আমরা চাইলে ডিটাকে এখান থেকে সরিয়ে নিতে পারি বাঁদিকে। ঠিক আছে, টু ম্যাচ দিস ফর্মুলা। এখানে দেখো ডি আছে একটা, স্মল ডি। সো জাস্ট টেক ইট আউট, 0.87 FY AST 1 মাইনাস 0.42 XU বাই ডি হবে, রাইট? 0.42 XU বাই ডি। এই XU বাই ডি এর জায়গায় উই ক্যান পুট দিস, কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়াল কেস, অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। সো XU বাই ডি এই ফর্মুলাটা, মানে এই এক্সপ্রেশনটা, সো 0.87 FY AST বাই 0.36 FCK BD। 0.42 এখানে অলরেডি ছিল,
0.87 FYAST divided by 0.36 FCK BD. Okay, এই যে 0.42 into 0.87 divided by 0.36, this actually makes the whole thing as 1. 0.42 0.87 divided by 0.36, this actually turns out to be 1. তাহলে কি হবে? 0.87 FIAST, এখানে একটা d থাকবে, dটা আমরা বাইরে বার করে নিয়েছি। বাইরে কি আসবে না? হ্যাঁ, d বাইরে। 1 minus FIAST divided by FCKBD। ঠিক আছে, জাস্ট লেটস চেক। দেখো 0.87 FIAST d ব্র্যাকেটে 1 minus AST FI divided by BD into FCK। স্যার বলছিলাম যে এটা কম্প্রেশন ইনটু লিভার ডিসটেন্স করলে আসতো কি? এটা আমরা আন্ডার ইনফোর্স সেকশনের জন্য করছি। উই আর ওয়ার্কিং ফর আন্ডার ইনফোর্সড সেকশন। আন্ডার ইনফোর্সড সেকশন মানে প্রথমে স্টিলটা ফেল করবে, ঠিক আছে? ফলে স্টিলে যে পারমিসেবল লিমিট, সেই পারমিসেবল লিমিটটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কেন? তার কারণ যখন স্টিলে পারমিসেবল লিমিটটা রিচ করে গেছে, তখন কংক্রিটে কিন্তু তার পারমিসেবল লিমিট রিচ করেনি। ফলে তুমি করতেই পারো, তাহলে তোমাকে আলাদা করে এটা ক্যালকুলেট করতে হবে যে যখন স্টিল সেকশন, মন দিয়ে শুনবে, যখন স্টিল রিনফোর্সমেন্ট এই জোনটাতে, এই যে AST 0.87 FI, এই যে আমার পারমিসেবল স্ট্রেসটা রিচ করে গেল স্টিলে, তখন কংক্রিটে কতটা স্ট্রেস ডেভেলপ করেছে সেটা নিশ্চয়ই তার ম্যাক্সিমাম পারমিসেবল যে লিমিট, সেই লিমিটটা রিচ করবে না, কিছু একটা ভ্যালু হবে। যদি ম্যাক্সিমাম লিমিট হয় 10, তাহলে হয়তো তখন 7 বা 8 কিছু একটা রিচ করে বসে আছে। তাহলে সেটা তোমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। ওকে, দ্যাট ইজ টাইম কনজিউমিং এবং আননেসেসারি। আন্ডার ইনফো সেকশনের আইডিয়াটাই হচ্ছে ইউ হ্যাভ গিভেন লেস অ্যামাউন্ট অফ স্টিল হুইচ ইজ রিকোয়ার্ড ইন ব্যালেন্সড সেকশন। ব্যালেন্স সেকশনে কি হয়? ব্যালেন্স সেকশনে তোমার এখানে ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট, এই 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 যে কম্প্রেশন ফাইবার, এক্সট্রিম কম্প্রেশন ফাইবারে যে ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট, এবং এই যে টেনশন যে রিনফোর্সমেন্ট জোন, এইখানে যে ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট, দুটো একসাথে রিচ করে। এইটা আমরা যে ছবিটা দেখছি জেনারেলি, মানে আমি যদি লিমিটিং কন্ডিশন বলি, তাহলে সেই লিমিটিং কন্ডিশনটা আমাকে সেরকম একটা কন্ডিশন দেয়। এখন তো আমরা জানি না যে এটা কোনো লিমিটিং কন্ডিশন কিনা। বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা স্টিলটাকে ধরে পুরো কাজটা করতে পারি, ঠিক আছে? স্টিলে রিচ করে গেছে পারমিসেবল লিমিট, এইবার তার মানে আমরা যে ফোর্স ইন্টু লিভারনাম ডিস্টেন্স করবো, সেখানে আমি ফোর্সটাকে স্টিলের ফোর্স করবো। মানে ব্যাপারটা কিরকম বলো তো? ধরো স্টিলের পারমিসেবল লিমিট হচ্ছে সাপোজ 7, ঠিক আছে? আর কংক্রিটের পারমিসেবল লিমিট হচ্ছে সাপোজ 10। এবার একসাথে যদি রিচ করে, তাহলে তুমি যে কোনো একটা দিয়ে করলেই সেম রেজাল্ট পাবে, যেটা আমরা পরে দেখবো ব্যালেন্স সেকশনের জন্য। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি আন্ডার ইনফো সেকশনে কাজ করছো, তাহলে হয়তো ব্যাপারটা এরকম হবে যে যখন স্টিলে 7 পারমিসেবল লিমিট রিচ করে গেছে, তখন হয়তো কংক্রিটে গিয়ে দেখবে তুমি 8 একটা স্ট্রেস লিমিট রিচ করলো। তার মানে তুমি যদি 7 ধরে কাজ করো, বা ওখানে কংক্রিটের ক্ষেত্রে 8 ধরে কাজ করো, তাহলে তুমি তোমার এক্স্যাক্টলি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পাবে। কিন্তু তুমি যদি এটা বলো, যে দাবি করো যে না আমার কংক্রিট ওখানে 10 আমার পারমিসেবল লিমিট আছে, আমি ওটা ধরে কাজ করবো, তাহলে তুমি বেশি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে ফেলবে, হুইচ ইজ রং। বোঝা গেল আমি কি বললাম? Okay, so moment of resistance is becoming for under reinforced section if xu by d is less than xu max by d। এই এই পার্টিকুলার যে জোনটা নিয়ে আমরা এখন কথা বলছি, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন হয় এবং খুব ইজি কোশ্চেন হয়, যেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন বেসড, মানে ফর্মুলা বেসড প্রবলেম, এখান থেকে কিন্তু ভালো স্কোর করা যায়। দিস MR becomes 0.87 FYASTD bracket 1 minus FYAST by AST into FI divided by BD into FCK. So this is all about under reinforced section. If xu by d is equals to xu max by d, মানে যদি কোনো ব্যালেন্সড কন্ডিশন হয়, এটাকে বলে ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড সেকশন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে
আমরা দুটোই করতে পারি, কিন্তু আমরা জেনারেলি যেটার উপরে একটু বেশি জোর দিই সেটা হচ্ছে যে আমরা এত কাণ্ড করে যে কংক্রিটের স্ট্রেস ব্লকটা ডেভেলপ করলাম বা সেখান থেকে ক্যালকুলেট করলাম, সেইটাকে আমরা এখানে কাজের মধ্যে নিয়ে আসি। বেসিক আইডিয়া ইজ সেম, যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ফোর্স ইন্টু লিভার ডিস্টেন্স। তো সেখানে ফোর্স কত হবে? ফোর্স হচ্ছে 0.36 ইন্টু এফসিকে ইন্টু এক্স ইউ বি, বেসিক্যালি আমি যেটাকে 0.36 ইন্টু এফসিকে ইন্টু এক্স ইউ ইন্টু বি এইরকম বলি, এটা ছিল আমাদের ফোর্স। অ্যান্ড দ্য লিভার ডিস্টেন্স ইজ 0.42 ইন্টু এক্স ইউ। এবার বুঝতে পারছো, যেহেতু এখানে এক্স ইউ ইজ ইকুয়ালস টু এক্স ইউ ম্যাক্স, সো উই ক্যান রাইট এক্স ইউ ম্যাক্স, এখানেও এক্স ইউ ম্যাক্স। ওকে, সরি, এটা 1 না, এটা ডি হবে, কারণ লিভার ডিস্টেন্স। আমরা চাইলে এখানে ডিটাকে নিয়ে আসতে পারি এখানে 0.36 এফসিকে টেক ডি আউট, এখানে দুবার আসবে ডি বাইরে, একবার হচ্ছে বিডি, এখানে একটা বিডি, তার মানে এখানে 1 হলো মাইনাস 0.42 এক্স ইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি। দেখো, ফর্মুলা সবসময় এমনভাবে তৈরি করতে হয় যাতে তার যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো ডাইরেক্টলি তোমার হাতে আছে। ওকে, দ্যাটস দ্য আইডিয়া। এটা একটা। আর আমি যদি এখানে এক্স ইউ ম্যাক্স অলরেডি আছে, আমি যদি এখানেও একটা ডি আনতে চাই, এই ডিটা কিন্তু আলাদা, কারণ এই ডিটা জাস্ট ব্র্যাকেট থেকে বেরোলো, আর তুমি অলরেডি আরেকটা নিয়ে আসছো। সো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ওভার হিয়ার। তার মানে এইটা এক্স্যাক্টলি দেখতে লাগবে 0.36 এফসিকে এক্স ইউ ম্যাক্স বাই ডি ইন ব্র্যাকেট 1 মাইনাস 0.42 এক্স ইউ ম্যাক্স বাই ডি। আমাকে আর কিছু চেঞ্জ করতে হলো না, অলরেডি আমি এটাই ইউজ করতে পারি একদম রেডিমেড অবস্থাতে। এরপরে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে বিডি স্কোয়ার। জাস্ট চেক, দেখো এমইউ লিমিটিং বা এমইউ ম্যাক্স যাই বলো না কেন, 0.36, এটা হচ্ছে লিমিটিং মোমেন্ট রেজিস্ট্যান্স বা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, মানে ব্যালেন্স সেকশনের করসপন্ডিং। সেটা হচ্ছে 0.36 এক্স ইউ ম্যাক্স বাই ডি, এফসিকে বিডি স্কোয়ার বাইরে চলে গেল, একদম রাইট হ্যান্ডে 1 মাইনাস 0.42 এক্স ইউ ম্যাক্স ডিভাইডেড বাই ডি। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি উই আর গেটিং ওভার হিয়ার। এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করো। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা বলছি সেটার এখানে নাম হচ্ছে এমইউ লিমিটিং, লিমিটিং মোমেন্ট রেজিস্ট্যান্স, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 0.36 এক্স ইউ ম্যাক্স divided by d 1 minus 0.42 x u max divided by d bd square into fck. That's it. ওকে, তাহলে আমরা ইনিশিয়ালি যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেলাম সেটা আমরা চাইলে এমইউ বলতে পারি অ্যাজ পার নোটেশন অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এটাকে ধরা যাক এমইউ বললাম। এটা হচ্ছে জেনারেল যে কোনো একটা সেকশনের জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, টিপিক্যালি আন্ডার ইনফোর্সের জন্য। আর যদি ব্যালেন্স সেকশন হয় তার জন্য এই ব্যবস্থা। এবার এখানে একটা কোডাল প্রভিশন খুব স্ট্রংলি লেখা আছে, খুব জোরের সাথে, সেটা হচ্ছে যে যদি কখনো ওভার ইনফোর্স সেকশন হয়, মানে যদি এক্স ইউ বাই ডি ইজ গ্রেটার দেন লিমিটিং ভ্যালু, তাহলে দ্য সেকশন শুড বি রিডিজাইন্ড। হিয়ার লাইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ডাব্লিউএসএম অ্যান্ড এলএসএম। কি না, ওয়ার্কিং স্ট্রেস মেথডে ওভার ইনফোর্সড সেকশন ইজ অ্যালাউড। ঠিক আছে, ওভার ইনফোর্স সেকশন করা উচিত না, কেন করা উচিত না সেসব আমরা জানি, কিন্তু ইন কেস অফ লিমিট স্টেট মেথড ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওকে, কেউ চাইলে ওয়ার্কিং স্ট্রেস মেথডে ধরে যদি কেউ কাজ করে, তাহলে সে চাইলেও ওভার ইনফো সেকশন ডিজাইন করতে পারে। লিমিট স্টেট মেথডে দিয়ে যদি তাকে ডিজাইন করতে হয়, তাহলে সে কিন্তু কোনো অবস্থাতেই এইটা ওভার ইনফো সেকশন হিসেবে ডিজাইন করতে পারবে না। দ্যাট ইজ ফর শিওর। ওকে, তো এই পুরোটা ছিল হচ্ছে, খেয়াল করো, এটা ছিল হচ্ছে G1.1, G1.1। ক্লজগুলো খুব ইম্পর্টেন্ট। G1.1, তো G1.2-তে কি থাকবে? অবভিয়াসলি এটা ছিল সিঙ্গলেট ইনফোর্স, এরপরে থাকবে ডাবলেট ইনফোর্স। ডাবলেট ইনফোর্স তো ওইভাবে নাম থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি সেকশন উইথ কম্প্রেশন রিনফোর্সমেন্ট, সেকশন উইথ কম্প্রেশন রিনফোর্সমেন্ট, এটা হচ্ছে G1.2। G1.2, this is section with compression reinforcement.
মানে টেনশন রিইনফোর্সমেন্ট তো আছেই, তার সাথে কম্প্রেশন রিইনফোর্সমেন্টও আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাবল রিইনফোর্স বিম বলে আমরা জানি যেটাকে। হোয়াট ইজ দ্য আইডিয়া? আইডিয়া হচ্ছে প্রথমত ডাবল রিইনফোর্স সেকশন কখন আমরা ইউজ করি। দেখো আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ধরা যাক 100 কিলোনিউটন মিটার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স দরকার। আমরা একটা সেকশন ডিজাইন করলাম, সিঙ্গল রিইনফোর্স সেকশন, দেখলাম যে ইট ইজ কোয়াইট সাফিসিয়েন্ট। 120 করলাম, আবার সিঙ্গল রিইনফোর্স করলাম, দেখলাম ইট ইজ কোয়াইট সাফিসিয়েন্ট, সো ফাইন। এবার 150 কিলোনিউটন মিটার রেজিস্ট্যান্স পেতে গিয়ে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমার সিঙ্গল রিইনফোর্সের যা চেহারা হচ্ছে, যে ডাইমেনশনগুলো আমাকে দিতে হচ্ছে, সেই ডাইমেনশনগুলো দে আর নট পারমিটেড। ঠিক আছে, মানে আমি ধরা যাক ডেপথ 500 মিলিমিটারের বেশি ডেপথ আমাকে দিতে পারবো না, বা 600 মিলিমিটার থেকে বেশি ডেপথ আমি দিতে পারবো না। কিন্তু যদি আমাকে একটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে গেলে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেতে গেলে দেখা যাচ্ছে যে 650 বা 625 মিলিমিটার ডেপথ দিতে হচ্ছে। সো উই কান্ট গো বিয়ন্ড দ্য রেস্ট্রিক্টেড ডাইমেনশনস। তার মানে ডাইমেনশনে যদি রেস্ট্রিকশন থাকে তখন আমরা ডাবল রিইনফোর্স সেকশনে যেতে পারি। এছাড়াও যাওয়া যায়, কম্প্রেশন এনফোর্সমেন্টের অনেক সময় এমনিও প্রয়োজন হয়। কিন্তু দ্য বেসিক আইডিয়া ইজ যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা আসছে সেটা যদি লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়। লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের থেকে বেশি হয় কেন আমি এটার উপর এত বেশি জোর দিচ্ছি, তার কারণ সিঙ্গলি রিনফোর্সড কোনো একটি সেকশন, আমি আপাতত রেক্টাঙ্গুলার সেকশন ধরছি, সিঙ্গলি রিনফোর্সড কোনো একটি সেকশন সে তার ম্যাক্সিমাম যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স প্রডিউস করতে পারে সেটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশনে। অর্থাৎ এমইউ লিমিটিংও যদি সামলাতে না পারে তাহলে আর কেউই পারবে না। কি বললাম, আই রিপিট, যদি কোনো একটি সিঙ্গলি রিনফোর্স সেকশন উইথ অল ইটস ক্যাপাবিলিটি তাকে যদি তার ফুলেস্ট মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে হয়, তাহলে দ্যাট সেকশন মাস্ট বি আ ব্যালেন্সড ওয়ান। ঠিক আছে, তার মানে ব্যালেন্সড সেকশনের মোমেন্ট অফ রেজিস্ট্যান্সই সবচেয়ে বেশি হয়, ম্যাক্সিমাম। তার মানে যেটাই আমরা এর আগে পেয়েছি অ্যাজ এমইউ লিমিটিং, তুমি আন্ডার রিনফোর্সড করলে এর ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিটাকে ইউজ করতে পারবে না, সেটা আমরা এমনিও জানতাম। এবার মুশকিল হচ্ছে যে কোনো একটি পার্টিকুলার কেসে এমইউ মানে কিন্তু আমি এখানে আন্ডার ইনফো সেকশনের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলছি না, আমি এখানে বলছি যে এমন কোনো একটি মোমেন্ট আসছে, বেন্ডিং মোমেন্ট আসছে, এসে পড়ছে, ধরা যাক 160 কিলোমিটার মিটার মোমেন্ট এসে পড়ছে কোনো একটি সেকশনে। তো আমি সিঙ্গলি রিনফোর্স দিয়ে তার মধ্যে 120টুকুই সামলাতে পারছি, বাকি 40 কি হবে? এই বাকি 40টুকুকে সামলাতে গেলে আমাকে ডাবল রিনফোর্স সেকশনে যেতেই হবে। দ্যাট মিনস সেকশন উইথ কম্প্রেশন রিনফোর্সমেন্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য আইডিয়া। আমি যদি এটাকে এবার একটু স্কিমেটিক্যালি ভাবি, যে উইথ সিঙ্গেল রিনফোর্সমেন্ট, ঠিক আছে, তার যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হচ্ছে একটা সিঙ্গলি রিনফোর্সড ব্যালেন্সড সেকশন। সিঙ্গলি রিনফোর্সড ব্যালেন্সড সেকশন, এর নিজস্ব একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে, মানে এর থেকে বড় সেকশন আমি আর দিতে পারবো না, সে আমি জানি। এর কিছু একটা ভ্যালু আছে, দ্যাট ইজ এমইউ লিমিটিং। এবার আমার টোটাল যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা দরকার সেটা হচ্ছে এমইউ। মন দিয়ে শুনবে, তাহলে সিঙ্গলি রিনফোর্সড যে ব্যালেন্সড সেকশন সেখান থেকে আমি কতটা সাহায্য পাচ্ছি, এমইউ লিমিটিং। টোটাল কত দরকার, এমইউ। বাদ বাকি কোত্থেকে আসবে? বাদ বাকি আসবে তার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। দেখো সেই ব্যবস্থাটা কিরকম করে হয়। আমরা ব্যাপারটাকে এরকম করে ভাবলাম যে এইখানে যে আমি রিনফোর্সমেন্ট দিলাম সেই রিনফোর্সমেন্টের টোটাল এরিয়া হচ্ছে সাপোজ AST1। কি বললাম? AST1। AST1 তার মানে কি করসপন্ড করে না, সিঙ্গলি রিনফোর্স ব্যালেন্সড সেকশনে যতটা আমি স্টিল প্রোভাইড করেছি সেই স্টিলের এরিয়া হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমি কতটা মুভমেন্ট পেলাম, এমইউ লিমিটিং।
কতটা মোমেন্ট দরকার, এমইউ। বাকি কতটা আছে, এই পরিমাণ দরকার আছে, ধরা যাক 160 আর এটা হচ্ছে 120, বাকি 40টা আমাকে তুলতে হবে কোথাও একটা থেকে। কোথা থেকে তুলবো? আমি এবার ব্যাপারটাকে এরকম করে ভাবলাম, এই দুটো কিন্তু আলাদা সেকশন না, একটাই সেকশনকে আমি জাস্ট দুটো ভাগে ভাগ করে দেখাচ্ছি তোমাদেরকে। মানে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাকে এমনভাবে একটা কম্প্রেশন রিনফোর্সমেন্ট দিতে হবে এবং এখানে টেনশন রিনফোর্সমেন্টও দিতে হবে। অবভিয়াসলি তুমি কম্প্রেশন রিনফোর্সমেন্ট দিলে, টেনশন রিনফোর্সমেন্ট দিলে না, তাহলে যেটা হবে সেটা যে তোমার কোনো আলাদা কোনো লাভ হবে না। ভালো করে বোঝার চেষ্টা করো। কংক্রিট তুমি যা দিয়ে দিয়েছো, কংক্রিটের খেলা এখানে অলরেডি কনসিডার্ড হয়ে গেছে। আই রিপিট, কংক্রিট অ্যালং উইথ দিস মাচ টেনশন রিনফোর্সমেন্ট এর খেলা অলরেডি এখানে খেলা হয়ে গেছে, সেটা আমি অলরেডি এমইউ লিমিটিং পেয়ে গেছি। বাদ বাকি যে পরিমাণ আমার কাছে মোমেন্ট দরকার, সেই মোমেন্টটা আমাকে কারা দেবে? সেই মোমেন্টটা আমাকে কিন্তু এবার দেবে হচ্ছে শুধুমাত্র আমার রিনফোর্সমেন্টগুলো। সেটা হতে পারে কম্প্রেশন, হতে পারে টেনশন, হতে পারে নয়, মানে দুজনকে একসাথে থাকতে হবে। যতক্ষণ না দুটো আলাদা রকমের ফোর্স, আলাদা ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স থাকে, ততক্ষণ তো তুমি মোমেন্টটা তৈরি করতে পারবে না, তাই না? এখানে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা মানে অ্যাকচুয়ালি কংক্রিট না, এটা আমি জাস্ট আউটলাইন করেছি যে এই যে রিনফোর্সমেন্টগুলো, এই রিনফোর্সমেন্টগুলো আছে কোন এরিয়ার মধ্যে। এর মধ্যে কোনো কংক্রিট নেই, এখানে শুধু হাওয়া আছে, ধরে রাখো। অর্থাৎ কিনা এই যে আমার কাছে এরিয়া অফ, এটা যদি আমি বলি এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশন, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এরিয়া অফ স্টিল ইন টেনশন। টেনশন অলরেডি আমি একটা দিয়েছিলাম, এখানে আমি আরেকটা প্রোভাইড করলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে কিন্তু আসল ব্যাপারটা তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যাডিশনাল এখান থেকে আমি যেটা পাবো, আমি যদি এটার একটা স্ট্রেস ডায়াগ্রাম ড্র করি, এটা কি কম্প্রেশন, এটা কি কম্প্রেশন, তার মানে এর ফোর্সটা কিরকম আসবে, এরকম। এখানে কি টেনশন, কোন দিকে আসবে, এই দিকে। তার মানে এখানে একটা ফোর্স আসছে যে কিনা কম্প্রেসিভ ফোর্স, এখানে একটা ফোর্স আসছে যে কিনা টেনসাইল ফোর্স। এবার ডাইমেনশনটা ভালো করে দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি স্মল ডি, এখান থেকে এত পর্যন্ত টেনশন ইনফোর্সমেন্টের যে লেভেল, সেই পর্যন্তটাকে এফেক্টিভ ডেপথ বলা হয়। এটাকেও এফেক্টিভ ডেপথ বলা হয়, কম্প্রেশন রিনফোর্সমেন্ট, কিন্তু তার নোটেশন আলাদা, সেটাকে ডি ড্যাশ বলা হয় টিপিক্যালি। ওকে, তার মানে এর মধ্যে যে লিভারাম ডিস্টেন্সটা আছে, সেই লিভারাম ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস ডি ড্যাশড। ওকে, আচ্ছা, এবার এখানে যে ফোর্সটা আসছে, আমি সেই ফোর্সটা একটু ক্যালকুলেট করি। কত ফোর্স? এই ফোর্সটা হচ্ছে এএসসি, মানে এরিয়া অফ দিস কম্প্রেশন রিনফোর্সমেন্ট, তার সাথে এখানে যে স্ট্রেসটা ডেভেলপ করবে। কোন স্ট্রেস ডেভেলপ করবে? ধরা যাক আমি আপাতত এটার নাম দিলাম হচ্ছে এফএসসি। এইবার ছবিটা পরিষ্কার করো নিজেদের কাছে। তার মানে টোটাল যে মোমেন্টটা আমার দরকার হচ্ছিল, যাকে এই সিঙ্গলি রিনফোর্স ব্যালেন্স সেকশন সামলাতে পারছিল না, অ্যাডিশনাল মোমেন্ট আমি কোথা থেকে পেলাম? অ্যাডিশনাল মোমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি একটা ফোর্স ইন্টু লিভারাম ডিস্টেন্স। ফোর্স আমি জেনে গেছি, লিভারাম ডিস্টেন্স আমি জেনে গেছি। তার মানে এই ফোর্স ইন্টু লিভারাম ডিস্টেন্স, এই কিন্তু অ্যাকচুয়ালি will give us the additional moment that is required. ক্লিয়ার? এই ফর্মুলাটাই অ্যাকচুয়ালি করে পরিষ্কার দেওয়া আছে। দিস ফর্মুলা or this concept is actually provided over here. mu minus mu limiting is equals to fsc asc d minus d dash. ঠিক আছে, যে ব্যালেন্স পরিমাণ যে মোমেন্টটা থাকছে, মানে অবশিষ্ট যে মোমেন্টটা, ব্যালেন্স তো আলাদা, মানে mu limiting ব্যালেন্স সেকশনের মোমেন্ট, স্যার ওটা আরেকবার বলবেন স্যার, ওই মানে এক্সট্রা যেটা ওই উপরে দেওয়া আছে ওটার কি স্যার? আগে বলো। স্যার এমইউ মাইনাস এমইউ লিমিট ওই এএসসি ইন্টু এফএসসি ইন্টু ডি মাইনাস ডি ড্যাশ, ওটা আরেকবার বলুন কি বুঝতে পারলাম। এইটা হচ্ছে একটা কম্প্রেসিভ ফোর্স, এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই দুটো সেকশন মিলিয়ে অ্যাকচুয়ালি আমি আমার এই যে সেকশন উইথ কম্প্রেশন রিনফোর্সমেন্ট এটা তৈরি করতে চাইছি। এখানে কি কি আছে? কংক্রিট আছে আর কিছুটা টেনশন স্টিল আছে। এখানে কি আছে? এখানে কেউ নেই, এখানে শুধুমাত্র কম্প্রেশনের রিনফোর্সমেন্ট আছে আর টেনশনের রিনফোর্সমেন্ট আছে। যেহেতু এখানেও টেনশনের রিনফোর্সমেন্ট, এখানেও টেনশনের রিনফোর্সমেন্ট, এটার নাম AST1, এটার নাম AST2, এইটার নাম হচ্ছে ASC, যেহেতু কম্প্রেশন রিনফোর্সমেন্ট আমি একবারই ইউজ করছি। ওকে, এবার যদি আমি বলি এখানে একটা স্ট্রেস ডেভেলপ করছে বা একটা ফোর্স ডেভেলপ করছে, এখানে একটা ফোর্স ডেভেলপ করছে, সেই ফোর্সের ভ্যালু ইন্টু যে লিভারাম ডিস্টেন্স, দুটো মাল্টিপ্লাই করে আমি অ্যাডিশনাল একটা মুভমেন্ট পাবো। এ কতটা মুভমেন্ট দিচ্ছে? এমইউ লিমিটিং। এ কতটা মুভমেন্ট দিচ্ছে? অ্যাডিশনাল কিছু একটা মুভমেন্ট দিচ্ছে। দুটো মিলিয়ে আমি কি পেতে চাইছি? এমইউ। ওকে, তার মানে অ্যাডিশনাল মানে এক্সেস যে মোমেন্টটা, যেটা এ আর আমাকে রেজিস্ট করতে পারছিল না, যে মোমেন্টটা এ আমাকে দিতে পারছিল না, সে দিচ্ছে, সেই মোমেন্টটাই আমাকে দিচ্ছে এই সেকশনটা। সেকশন না, মানে এই অ্যাডিশনাল কাজটা।
ঠিক আছে, এই অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টটা। সেই অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টে কি আছে, কম্প্রেশন রিইনফোর্সমেন্ট আছে, যে কিনা এরকম একটা ফোর্স ডেভেলপ করছে, এবং যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এফেক্টিভ ডেপথ হয়, আর এখান থেকে এটা হচ্ছে আরেকটা এফেক্টিভ ডেপথ হয়, একটা টেনশন রিইনফোর্সমেন্টের জন্য, একটা কম্প্রেশন রিইনফোর্সমেন্টের জন্য, তাহলে তার মাঝখানে যে লিবার্টাম ডিস্টেন্স হয়, সেই লিবার্টাম ডিস্টেন্স হচ্ছে স্মল ডি মাইনাস স্মল ডি ড্যাশ, রাইট? স্যার FSC টা কি স্যার? এফএসসি হচ্ছে বেসিক্যালি এই পয়েন্টে তোমার কতটা ফোর্স, কতটা স্ট্রেস ডেভেলপ করছে, কতটা কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করছে, আমি আসছি ওটাতে। ওখানে আপাতত তুমি ওটা একটা কম্প্রেসিভ স্ট্রেস ধরে চলো। তো কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া ইন কম্প্রেশন স্টিল, এই দুটো মাল্টিপ্লাই করলে তুমি কম্প্রেসিভ ফোর্স পাবে, তাই তো পাওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ। এইবার প্রশ্ন হচ্ছে যে যদি তুমি এখানে কম্প্রেসিভ ফোর্স পেয়ে যাও, তার সাথে যদি একটা লিবার্টাম ডিস্টেন্স মাল্টিপ্লাই করে দাও, সো ইউল বি গেটিং দ্য হোল মোমেন্ট। তার মানে এর যতটুকু মোমেন্ট দেওয়ার কথা, বা এই যতটুকু মোমেন্ট দিতে পারে, কতটুকু মোমেন্ট দিতে পারে, ফোর্স ইন্টু লিবার্টাম ডিস্টেন্স, ফোর্স ইন্টু লিবার্টাম ডিস্টেন্স। এই ফোর্স ইন্টু লিবার্টাম ডিস্টেন্সটাই তো আমার ওই গ্যাপটা ফিল করার চেষ্টা করছে, যে আমার সাপোজ দরকার হচ্ছে 160, সিঙ্গল ইনফোর্স থেকে আমি পাচ্ছিলাম 120, বাদ বাকিটা দেবে 40। এইটা হচ্ছে আইডিয়া। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে এবার এখানে একটা জিনিস পড়ে রইল, প্রথমত কতটা কম্প্রেশন রিইনফোর্সমেন্ট দেবো সেটা আমি বুঝতে পারছি, সেটা আমার ডিসিশন, সেটা ডিপেন্ড করছে এফএসসির ওপরে। একটাই প্রশ্ন রয়ে গেল যেটা আমরা এখনো খুব ভালো বুঝতে পারছি না, হুইচ ইজ দ্যাট ইজ এফএসসি। এই যে এফএসসি, এই এফএসসিটার ক্যালকুলেশনটা আসে কোথা থেকে? ওকে, ঠিক আছে, এই এফএসসি ক্যালকুলেশন আমরা নেক্সট পেজে দেখব। এইটা যদি কম্প্রেশন রিইনফোর্সমেন্টের জোন হয়, এটা যদি টেনশন রিইনফোর্সমেন্টের জোন হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো গোটা ছবিটা যদি ভালো করে দেখো, তাহলে দেখবে এখানে কতগুলো জিনিস আছে। একটা হচ্ছে কতটা মোমেন্ট আসছে, এই ফার্স্ট সেকশনটা কতটা মোমেন্ট দিতে পারছে, সেসব তো না হয় হলো। যদি কেউ স্টিলের ক্যালকুলেশন করতে চায়, তাহলে কম্প্রেশন স্টিল, ঠিক আছে, কম্প্রেশন স্টিলের যে টোটাল ভ্যালু সেটা হচ্ছে এএসসি সিম্পলি। কিন্তু যদি কেউ টেনসাইল স্টিল বা টেনশন স্টিলের ক্যালকুলেশন করতে চায়, তাহলে কিন্তু ওয়ান হ্যাজ টু ক্যালকুলেট AST1 প্লাস AST2। এখানকার যে টেনশন স্টিল, এখানকার টেনশন স্টিল দুটো কিন্তু যোগ করে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে একটু স্ট্রেন ডায়াগ্রামটার কথা ভাববো। এখানে আমাদের একটা স্ট্রেন ডায়াগ্রাম ছিল। স্ট্রেন ডায়াগ্রাম তো লিনিয়ার। মজা হচ্ছে এই যে এক্সট্রিম কম্প্রেশন ফাইবারে আমি জানি যে 0.0035 পর্যন্ত আমার একটা স্ট্রেন ভ্যালু অ্যালাউড। কিন্তু আমি কিন্তু এই পয়েন্টের কম্প্রেশন ফাইবারের যে স্ট্রেন ভ্যালু, সেটা নিয়ে কিন্তু চিন্তিত নই। আমি চিন্তিত হচ্ছে এই যে জোনটা, যেখানে আমি কম্প্রেশন রিইনফোর্সমেন্ট দিয়েছি, সেই জোনে কতটা আমার স্ট্রেন ডেভেলপ করছে। আমি যদি এটা কম্প্রেশন, আমার যে কম্প্রেশন স্টিল, সেই জোনটাতে, ঠিক সেই লেভেলটাতে কতটা স্ট্রেন ডেভেলপ করছে সেটা ক্যালকুলেট করতে চাই। দেখো, এটা ক্যালকুলেট করা খুবই সহজ, তার কারণ আমরা জানি যে এই পার্টটা হচ্ছে এক্সইউ ম্যাক্স, এখান থেকে এতটা হচ্ছে এক্সইউ ম্যাক্স, আর এই পার্টটুকু হচ্ছে শুধুমাত্র ডি ড্যাশ, তাই না? তাই তো করেছিলাম একটু আগে। এই যে টপ রিইনফোর্সমেন্ট থেকে এর যে মিড পয়েন্ট মানে সেন্টার লাইন, সেটা হচ্ছে ডি ড্যাশ। তাহলে এটা হচ্ছে এক্সইউ ম্যাক্স, এটা হচ্ছে ডি ড্যাশ, এটার ভ্যালু হচ্ছে 0.0035, আর এটা হচ্ছে আননোন, হুইচ ইজ এপসাইলন এসসি। এস হচ্ছে স্টিল, এটা হচ্ছে কম্প্রেশন, এপসাইলন হচ্ছে স্ট্রেন। তার মানে এই জোনটাতে কতটা স্ট্রেন আমরা সেটা বার করার চেষ্টা করছি। আমি কি বলেছিলাম? স্ট্রেন ইজ ফান্ডামেন্টাল। স্ট্রেন যদি তুমি একবার ক্যালকুলেট করে ফেলতে পারো, তাহলে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তুমি তাকে তার ইয়ংস মডুলাস দিয়ে মাল্টিপ্লাই করে স্ট্রেসে চলে যেতে পারবে, ওকে, উইদিন ফিউ মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড। সো সবসময় আমাদের স্ট্রেন ভ্যালুটার উপরে জোর দেওয়া উচিত। তাহলে এখানে যে নর্মাল সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট যদি আমরা এখানে ইউজ করি, ইট বিকামস এপসাইলন এসসি, মানে ছোট ট্রায়াঙ্গেলের এই লেন্থ ডিভাইডেড বাই এই লেন্থ,
that is actually xu max minus d dash is equals to 0.0035 divided by xu max in as a whole. ঠিক আছে, এবার আমাদের দরকারটা কি? দরকার হচ্ছে এপসাইলন এসসি, এটা উপরে চলে যাবে। এখান থেকেও কোশ্চেন আসছে, একদম ফর্মুলা থেকে তুলে তুলে কোশ্চেন করছে, স্বাভাবিক করারই কথা। এটা যদি উপরে চলে যায়, খেয়াল করো, এটা হচ্ছে 1 মাইনাস, এখানে হয়ে যাচ্ছে ডি ড্যাস্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু ডি ড্যাস্ট। তাহলে নিজে হাতে ফর্মুলা ডেভেলপ করার সুবিধা হচ্ছে তুমি জানো এটা কিন্তু ডি ড্যাস্ট। তুমি যদি ফর্মুলাটা মুখস্থ করো, তাহলে এখানে ডি ড্যাস্ট ছিল না ডি ছিল, কিছুদিন পরে এমনি ভুলে যাবে, তখন হবে সমস্যা। এই হচ্ছে আমার কম্প্রেশন স্টিলের লেভেলে স্ট্রেন ভ্যালু। এই হচ্ছে আমার কম্প্রেশন স্টিলের লেভেলে স্ট্রেন ভ্যালু। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখনো পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র স্ট্রেন পেয়েছি। সো দিস ইজ নাথিং বাট স্ট্রেন at the level of compressive strain, at the level of compression steel, compressive strain at the level of compression steel। ঠিক আছে, এই লেভেলে কতটা স্ট্রেন হচ্ছে। এবার এই স্ট্রেনের একটা মজা আছে, সেটা হচ্ছে যে যেহেতু ব্যাপারটা স্ট্রেন, ফলে যে স্ট্রেন তোমার ওখানে কংক্রিটে কাজ করছে সেই একই স্ট্রেন কিন্তু স্টিলেও কাজ করছে। এবার তুমি যদি এই পার্টিকুলার পয়েন্টে খুব মন দিয়ে শোনো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে এই স্ট্রেনটা তুমি জেনে গেলে, ওয়ান্স ইউ নো দিস স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন, এবার এই পয়েন্টে যদি তোমার কখনো মনে হয় যে আমি এই পয়েন্টে কংক্রিটে কতটা স্ট্রেস ডেভেলপ করছে সেটা জানবে। যদি কখনো তোমার মনে হয় যে এই পার্টিকুলার লেভেলে আমার স্টিলে কতটা স্ট্রেস ডেভেলপ করবে, তুমি সেটাও জানতে পারবে। অনলি থিং ইউ হ্যাভ টু ডু, তোমাকে স্ট্রেনের সাথে তার যে ইয়ংস মডুলাস সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। স্ট্রেনের সাথে ইয়ংস মডুলাস মাল্টিপ্লাই করলে ইউ উইল বি গেটিং দ্য স্ট্রেস। এবার তুমি কার ইয়ংস মডুলাস মাল্টিপ্লাই করছো সেইটা ডিপেন্ড করছে তোমাকে কোন স্ট্রেসটা দেবে। তুমি স্টিলের ইয়ংস মডুলাস মাল্টিপ্লাই করো, ইউ উইল বি গেটিং দ্য স্ট্রেন ইন স্টিল, স্ট্রেস ইন স্টিল। তুমি ইয়ংস মডুলাস অফ কংক্রিট মাল্টিপ্লাই করো, ইউ উইল বি গেটিং দ্য স্ট্রেস ইন কংক্রিট। ওকে, সো দ্য স্ট্রেন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করো, এইটা কিন্তু এফএসসি নয়। ওকে, এইটা কিন্তু এফএসসি নয়। ফলে এফএসসি যেভাবে বার করে, এফএসসি বার করার একটা অন্য ব্যাপার আছে, ও এফএসসি একটা অন্য রকমভাবে বার করে। দ্য অনলি থিং রাইট নাও উই হ্যাভ টু নো যে এফএসসি ইজ করসপন্ডিং টু এপসাইলন এসসি। ঠিক আছে, তার মানে এই যে ভ্যালুটা দিচ্ছে, এই ভ্যালুটা কিন্তু পিওরলি একটা স্ট্রেন ভ্যালু, দিস ইজ নট দ্য স্ট্রেস ভ্যালু। বোঝার চেষ্টা করো। ফলে এই স্ট্রেন ভ্যালুর জন্য তার করসপন্ডিং যে এফএসসিটা হয়, সেই এফএসসিটাই অ্যাকচুয়ালি আমরা এখানে ক্যালকুলেট করি বা কাজে লাগাই। এবার দেখো কোড কি বলছে। FSC is the design stress in compression reinforcement, obviously corresponding to a strain of 0.0035 into this much। ঠিক আছে, এক্স আমি ওখানে ওয়ানটা ওখানে ক্যালকুলেট করে ফেলেছি, ওটা তুমি এমনিও রাখতে পারো, এক্স ইউ ম্যাক্স মাইনাস ডি ড্যাশ ডিভাইডেড এক্স ইউ ম্যাক্স। এক্স্যাক্টলি কি ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি, কোন ফর্মুলাটা, সেইখান থেকে কিন্তু এর আগে আমি দেখেছি এখানে গেটে কিন্তু কোশ্চেন হয়েছে। সো এই প্রত্যেকটা পেজ, আমরা যে প্রত্যেকটা পেজ ধরে ধরে ডিটেলে কথা বলছি, তার প্রত্যেকটা পেজ থেকে খুব ভেরি সিম্পল কোশ্চেন এখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো, দ্যাট ইউ হ্যাভ টু পারফর্ম। স্যার বলছি একটা কোশ্চেন আছে স্যার। এক মিনিট। এবার এখানে অনেক রকম ব্যাপার আছে, আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চাইছি না, কারণ এটা জেনারেলি ইএসসিতে লাগে। তোমাদের যদি গেটে এখান থেকে কোশ্চেন করে, তাহলে এখান থেকে ডেফিনেটলি তোমাদের হেল্প করে দেবে যে কিভাবে ওরা কি চাইছে। ঠিক আছে, সেটা গেটে কোশ্চেন করলে আমরা বুঝতে পারবো। এরপরে গেট আর যায় না, ইএসসি যায়। আমি জাস্ট দেখিয়ে রাখছি, ঠিক আছে, যে ইএসসি অ্যাকচুয়ালি কোথায় যায়। ইএসসি যায় হচ্ছে এই জায়গাটাতে। এই যে এখানে চার্ট হয়, এখানে তার নিজস্ব ক্যালকুলেশন হয়, তার নিজস্ব চার্ট হয়, অনেক কিছু হয়, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ভ্যালু বার করি। সেটা হচ্ছে যে যদি তোমার স্ট্রেস লেভেল, ঠিক আছে, মানে তুমি কোন মানে
FYD, এটার কি লেভেলে কাজ করছো সেটার উপর ডিপেন্ড করছে স্ট্রেন ভ্যালু কত আসছে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে যে স্ট্রেস কত আসছে, এবং স্ট্রেস স্ট্রেনের পুরো হিসেবটাই ডিপেন্ড করে যায় হচ্ছে FE 415 নিয়ে কাজ হচ্ছে নাকি FE 500 এর জন্য কাজ হচ্ছে। এর একটা ডিটেল চার্ট হয়, এই চার্টটা আমি একটা গ্লান্স তোমাদের দেখিয়ে রাখলাম। তো এটা নিয়ে খুব বেশি কিছু চিন্তা করার দরকার নেই, কিন্তু জেনে রাখো এখানে একটা চার্ট হয়, যে চার্টটা ইএসি ইউজ করে। গেট এটা নিয়ে কখনোই কোনোদিনও কোনো কোশ্চেন করেনি, ফলে এটা নিয়ে আমরা একদমই কথা বলবো না, আমরা অন্য কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কথা বলবো। হ্যাঁ বলো, কোশ্চেন বলো, কি কোশ্চেন? স্যার বলছিলাম ওই ডি ড্যাশ যে নিচে ওইখানে যে আমরা স্ট্রেনটা পাচ্ছি, ওখানে তো কংক্রিট আর কম্প্রেশন স্টিলের একসাথে স্ট্রেনটা কি আছে ওই হ্যাঁ হ্যাঁ, এপসাইলন সেম স্ট্রেন, 50? সেম স্ট্রেন। এই যে স্ট্রেন মানে ভ্যালুটা, এর এটা হচ্ছে মধ্যে একদম দুটোই এই লুকিয়ে লেভেলে। আছে নাকি? দুটোই লুকিয়ে নেই, মানে বেসিক্যালি কিরকম ব্যাপারটা বলো তো, সেটা হচ্ছে যে ধরো তুমি তোমার কাছে একটা লোহার বড় একটা ব্লক আছে, ঠিক আছে, ধরো একটা লোহার বাড়ি আছে, একদম পুরো সলিড লোহা, তার একটা একতলা বাড়ি আছে, একটা 10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট একটা কিউব আছে। সেই কিউবটা একটা হচ্ছে স্টিল দিয়ে তৈরি, আর একটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, ঠিক আছে। এবার তুমি দুটোতেই 1 সেন্টিমিটার তার ডিফরমেশন করার চেষ্টা করলে, ঠিক আছে। তুমি এমন একটা বন্দোবস্ত করলে যে স্টিলের যে কিউবটা তাতেও একটা 1 সেন্টিমিটার ডিফরমেশন হচ্ছে, আর মাটির যে কিউবটা সেখানেও একটা 1 সেন্টিমিটার ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত ফিজিক্যালি বোঝা গেল। এবার আমাকে বলো, তুমি যদি ইন বোথ দ্য কেসেস 1 সেন্টিমিটার, যেহেতু সমস্ত ডাইমেনশন সেম এবং তোমার ডিফরমেশনও তুমি সেম রাখছো, ফলে বোথ দ্য কেসেস স্ট্রেন ইজ সেম। তোমার ফিজিক্যালি কি মনে হয়, স্টিল ব্লকটা এবং যে মাটির ব্লকটা, এই দুটোতেই কি সেম অ্যামাউন্ট অফ স্ট্রেস ডেভেলপ করবে, নাকি কোনোটাতে বেশি কোনোটাতে কম? যদি মনে হয় সেম তাহলে বলো, যদি মনে হয় কোনোটাতে বেশি কোনোটাতে কম তাহলে এটা বলো যে কোনটাতে বেশি কোনটাতে কম, তারপরে কেনতে যাব। আগে ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে চাইছি। হ্যাঁ, কম হবে সেটা। মানে আপনার কি বলে মাটির যেটা আছে সেটা আপনার অল্প লোড দিলে ওই স্ট্রেনটা পৌঁছে যাবে, অত কিন্তু আমি জানতে চাইছি না, কোনটাতে স্ট্রেস কম হবে কোনটাতে স্ট্রেস বেশি হবে সেইটা বলো। স্ট্রেস কম স্টিলটাই হবে। স্ট্রেস স্টিলটাতে কম কম হয়, মানে স্ট্রেসটা কম, মানে স্টিল ব্লকটা কম স্ট্রেসড হবে, এটা বলতে চাইছো? হ্যাঁ, ঠিক বুঝতে পারলাম না। মানে একটা স্টিল ব্লকে তুমি একটা 1 সেন্টিমিটার ডিফরমেশন ক্রিয়েট করছো, আর একটা মাটির কোনো একটা জিনিসে ওয়ান না না সেন্টিমিটার না, স্টিলে বেশি হবে, সরি করছো, তো স্টিলে বেশি। কোনটাতে বেশি স্ট্রেসড হবে, কোন সিস্টেমটা বেশি স্ট্রেসড হবে সেইটা তো স্টিল ফিজিক্যালি স্টিল। বোঝা যায়। স্টিলে হবে না, কেন হবে? হুম, অবশ্যই। হবে তার কারণ অ্যাকচুয়ালি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তার জন্য হবে না, হবে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্টের জন্য। দিস প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যেহেতু স্টিলের ইয়ংস মডুলাস অনেকটা বেশি, ফলে স্টিলে বেশি স্ট্রেস ডেভেলপ করবে। সেম মোচড়, একই রকম মোচড়, তুমি একই রকম ডিফ্লেকশন করছো একটা প্লাস্টিকে একটা স্টিলে, এটা তো আগেও ডিসকাসড, ঠিক আছে। একই একটা ওয়ান ওয়ান ফিটের একটা স্কেল, সেই 1 ফিটের স্কেলে যদি তুমি একটা প্লাস্টিকের স্কেল হয় সেখানে যদি তুমি একটা 1 সেন্টিমিটার ডিফ্লেকশন করো, ঠিক আছে, আর যদি তুমি একটা স্টিলের মধ্যে একটা 1 সেন্টিমিটার ডিফ্লেকশন করো, অবভিয়াসলি তুমি অনেক বেশি স্ট্রেস ডেভেলপ করতে দেখবে, যেটা কিনা স্টিল। কেন? কারণ স্টিলের যে ইয়ংস মডুলাস সেটা অনেকটা বড়, ফলে এই লেভেলটাতে যে স্ট্রেন ভ্যালুটা, সেই স্ট্রেন ভ্যালুটা ইজ কনস্ট্যান্ট। স্ট্রেন ভ্যালু দুজনের ক্ষেত্রেই সেম হবে, স্ট্রেন কেন আলাদা হবে? স্ট্রেন এটা থেকেই তো বলা হয় স্ট্রেন কম্প্যাটেবিলিটি, যে এই যে জোনটাতে লেভেলটাতে যে সমস্ত রিনফোর্সমেন্ট আছে এবং যা ওখানে কংক্রিট আছে তারা সবাই একই স্ট্রেন লেভেলে থাকবে, কিন্তু তাদের মধ্যে আলাদা আলাদা স্ট্রেস হতে বাধ্য, কারণ তাদের মেটেরিয়ালটাই আলাদা। তুমি স্টিলে যে স্ট্রেন ডেভেলপ করতে দেখছো তার করসপন্ডিং স্ট্রেস হবে আলাদা, কংক্রিটে ওই সেম স্ট্রেনও যদি থাকে তাহলে তার করসপন্ডিং স্ট্রেস হবে আলাদা। কংক্রিটে যে স্ট্রেসটা হবে সেটা হবে কম, স্টিলের ক্ষেত্রে যে স্ট্রেসটা হবে সেই স্ট্রেসটা হবে বেশি, এই তো ব্যাপার। মানে ডিফারেন্সটা আমরা স্ট্রেস ব্লকে বুঝতে পারবো। ডিফারেন্সটা স্ট্রেস ব্লকেও বুঝতে পারবো না সেই অর্থে, মানে হ্যাঁ যদি তুমি ড্র করো তাহলে বুঝতে পারবে, এমন কিছু ব্যাপার না,
কিন্তু আইডিয়াটা বোঝার চেষ্টা করো, ফর এ সেম ডিফরমেশন অর সেম স্ট্রেন দুটো আলাদা মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা স্ট্রেস ডেভেলপ হওয়ার কথা, কারণ হচ্ছে আমরা এই ফর্মুলাটা ধরে চলি। যেখানে স্ট্রেন সেম, তুমি এটাকে সেম করে দাও, তো এবার কার উপর ডিপেন্ড করছে? ইয়ংস মডুলাসের উপর ডিপেন্ড করছে। তো যে মেটেরিয়াল, তুমি এমনি ভাবো না, তুমি তোমার কাছে একটা হাওয়া আছে, এয়ার, ঠিক আছে, জলও ছেড়ে দাও, মানে এয়ারে চলে যাও, একটা এয়ারের ব্লক আছে 10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট, এবার তুমি সেখানে একটা 1 সেন্টিমিটার ডিফরমেশন করেছো, তোমার মনে হয় যে তার মধ্যে বিশাল কিছু স্ট্রেস ডেভেলপ করবে? কোনো স্ট্রেস ডেভেলপ তো তুমি এমনি বুঝতেই পারবে না, তুমি এমনি হাত দিয়ে সরালেই তো ওখানে 1 সেন্টিমিটারও ডেভিয়েট করে গেল, মানে ডিফর্ম করে গেল। এবার তুমি ভাবো যে তুমি কোনো একটা কংক্রিট, একটা স্টিল ব্লক আছে, সেই স্টিল ব্লককে তোমাকে 1 সেন্টিমিটার ডিফর্ম করাতে হচ্ছে। এবার তুমি বুঝতে পারছো চাপটা, এই যে চাপটা তুমি ফেস করছো, এটা কেন? কারণ হচ্ছে রেজিস্টেন্স। স্ট্রেস ইজ নাথিং বাট দ্য রেজিস্টেন্স, এটা একটা ইন্টারনাল রেজিস্টেন্স, এই তো ব্যাপার। তো স্ট্রেস, এগুলো তো স্ট্রেস, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এটা তো রেজিস্টিং ইন নেচার, তাই না? তো ও তোমায় কতটা রেজিস্টেন্স দেবে সেটা ডিপেন্ড করছে তার ইয়ংস মডুলাসের উপর। এয়ারের যেহেতু ইয়ংস মডুলাস প্রায় নেগলিজেবল, মানে জিরোর কাছাকাছি ধরো, ঠিক আছে, তুমি এমনি হাত দিয়ে সরিয়ে দাও, তুমি এখনই যদি হাত দিয়ে 1 সেন্টিমিটার কেন, তুমি 1 মিটার যদি ওকে ডিফর্ম করো, তুমি কোনো স্ট্রেস এক্সপিরিয়েন্স করবে না। তুমি যদি জলে ওই সেম জিনিস করতে চাও, তাহলে তুমি আরেকটু বেশি রেজিস্টেন্স এক্সপেক্ট করবে, কারণ এয়ারের থেকে ওয়াটারের যে ইয়ংস মডুলাস সেটা বেশি, তার থেকে বেশি পাবে প্লাস্টিকে, তার থেকে বেশি পাবে কংক্রিটে, তার থেকে বেশি পাবে স্টিলে, এইভাবে পুরো ব্যাপারটা মুভ করতে থাকে অ্যাকচুয়ালি। দ্য অনলি থিং ইজ, এই লেভেলে যে স্ট্রেনটা আমরা পাচ্ছি, সেই স্ট্রেনের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখতে পাচ্ছি। তার করসপন্ডিং এফএসসি কী হবে, তার করসপন্ডিং স্ট্রেস কী হবে, সেই স্ট্রেসটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে দেখাচ্ছিলাম, যেটা নিয়ে আমাদের এক্ষুনি অত কিছু ভাবার দরকার নেই। জাস্ট দেখে রাখো এখানে হয় এরকম কিছু একটা ব্যাপার। আচ্ছা, এবার বিম ডিজাইনের কিছু ছোট ছোট আইডিয়া, সেটা হচ্ছে যে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে যে উইডথ ডিভাইডেড বাই এফেক্টিভ ডেপথ। এটা যদি কখনো 0.3 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে ল্যাটারাল বাকলিংয়ের প্রবলেম হয়। এটা যদি 0.7 এর থেকে কম হয়, তাহলে এটা আনইকোনমিক হয়, ঠিক আছে। টিপিক্যালি এটা 0.5 রাখে, যে জেনারেলি তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে কখনো 500 যদি বলে না, 250/500, 250 হচ্ছে উইডথ অ্যান্ড 500 হচ্ছে তার এফেক্টিভ ডেপথ। সো ইয়োর বি/ডি রেশিও ইজ বিকামিং 0.5। তো টিপিক্যালি এটা 0.5-এর কাছাকাছি রাখার চেষ্টা করা হয়। তার কারণ হচ্ছে এইটা, যে যদি এটা 0.3 এর থেকে বেশি হয়ে যায়, 0.3 এর থেকে বেশি মানে কি, 0.3 এর থেকে বেশি মানে তুমি উইডথটাকে একটু বেশি বাড়িয়ে দিচ্ছ, ঠিক আছে, তখন ল্যাটারাল দিকে ওটা বাকল করে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আর যদি তুমি বিটাকে অনেকটা ছোট ছোট রাখো, ডেপথটা অনেকটা বড় রাখো, তাহলে সেটার দরকার নেই আসলে, মানে সেটা আনইকোনমিক হয়, অতটা দরকার নেই। টিপিক্যালি 0.5 রাখলেই চলে। ওকে, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই জায়গাটা পড়তে পারো, এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু সেটা এটা বুঝে যে আমরা কিন্তু ইএসির জন্য এই মুহূর্তে প্রিপেয়ার করছি না, আমরা আমাদের ফোকাস গেট, ফলে গেটে এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। স্টিল যেহেতু নোট করা আছে, কখনো পড়ে দেখতে পারো কি আছে এখানে। নেক্সট ইজ ডিজাইন অফ ফ্ল্যাঞ্জড সেকশন।